আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজেন গুহ। বারুইপুর ধর্ষণ কাণ্ডের প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার নিয়ে বিস্ফোরক হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কলকাতা হাইকোর্টের লড়াকু আইনজীবী শামীম আহমেদ। এনকাউন্টার ঠিক কী কারণে হয়েছিল? শামীম আহমেদ, স্বাগত ট্রু নিউজ বাংলায়। বারুইপুর ধর্ষণ কাণ্ডে আপনারা অভিযোগ করছেন যে এনকাউন্টার করা হয়েছে যে লোকটিকে, সে প্রধান উইটনেস ছিল এবং এর মধ্যে আপনারা একটা কনস্পিরেসি থিওরি খুঁজছেন। এক্স্যাক্টলি কি চলছে আপনাদের মাথায়? দেখুন, এই বিষয়টিকে আমি দুটি দিক দিয়ে দেখছি। প্রথমত, যেটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিন, তা হলো একটি ব্যক্তি, তিনি অপরাধী হতে পারেন, নাও অপরাধী হতে পারেন, তিনি খুব গুরুত্বপূর্ণ সাক্ষ্য হতে পারেন, নাও হতে পারেন, তিনি পুলিশের কাস্টডিতে ছিলেন এবং তিনি মারা গেছেন পুলিশের কাস্টডিতে। ফলে আমাদের দেশের যে আইন, সেই আইনটাকে সবার আগে মাথায় গুরুত্ব দিতে হবে যে পুলিশের সর্বোচ্চ দায়িত্ব ছিল তাকে প্রোটেকশন দেওয়া। এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, ক্রাইম সিন রিক্রিয়েট করতে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা এবং তারপর এনকাউন্টার। যখন কোনো ক্রাইম সিন রিক্রিয়েট করা হয়, আমরা সকলেই জানি তার ভিডিও রেকর্ডিং হয়। ফলে আমরা যা স্পেকুলেট করছি, যা ভাবছি, তা বাস্তবতা এই ভিডিওগ্রাফি থেকে পাওয়া যাবে বলে আমরা মনে করি, যদি সেই ভিডিও ফুটেজ রাখা হয়। দুই, কেন আমরা এই সাসপেশনের কথা বলছি বারবার? বলছি এ কারণে, দেখুন, কয়েকটা দিনের মধ্যে ঘটনা, ইনসিডেন্ট অফ রেপ, গ্যাং রেপ অ্যান্ড মার্ডার। তার আগে আমরা যখন জানতে পারছি, তার আগের দিনের ঘটনা দেখুন, একটি মেয়ে মিসিং, বাচ্চা মেয়ে মিসিং, থানায় অভিযোগ দায়ের হচ্ছে। থানায় অভিযোগ দায়ের করার পরে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। প্রতিবেশী সমস্ত ধর্মের মানুষ, ভাষার মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন, তার একটি মেয়েকে উদ্ধারের কাজে নেমেছেন, সিসিটিভি ফুটেজ জোগাড় করেছেন, থানার পুলিশের কাছে গেছেন এবং দেখা গেছে যে একটি ছেলে সেই মেয়েটিকে নিয়ে যাচ্ছে। তাকে গ্রামবাসী চাপ দিয়ে পুলিশকে নিয়ে গিয়ে সেই ছেলেটিকে উদ্ধার করা, গ্রেপ্তার করা, তার মারফত আরো বাকিদের হদিশ পাওয়া। যাদের হদিশ পাওয়া গেল তাদের মধ্যে একজন গ্রেপ্তার হলো এবং তিনি পালিয়ে গেলেন পুলিশ কাস্টডি থেকেই। তাহলে একজন সক্ষম ভাবে পালিয়ে গেল পুলিশ কাস্টডি থেকে, একজন, যদি পুলিশের কথাই ধরে নিই, পালিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং এনকাউন্টারে মারা গেল। তাহলে যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে তদন্ত আওতায় নিয়ে আসা হচ্ছে কিনা? প্রথম দিন যে পুলিশের আওতায় পালিয়ে গেছেন তাকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে কিনা? পরের দিন যিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, যে পুলিশ দায়িত্বে ছিলেন, তাকে তদন্ত নিয়ে আসা হয়েছে কিনা? এবং একই সঙ্গে এই যেগুলো বললাম যে নথি, যেগুলো ভিডিও রেকর্ডেড হওয়ার কথা, সেগুলো হয়েছে কিনা, এগুলো সব যদি নিরপেক্ষ তদন্ত করা যায় তবেই এর বাস্তবতা জানা যাবে। তবে এই যে পরপর পালিয়ে যাওয়া, পুলিশের কাছ থেকে প্রথম পালিয়ে যাওয়া, অভিযোগ দায়ের হচ্ছে, পালিয়ে যাওয়ার কথা, লিখিত অভিযোগ দায়ের হচ্ছে, তারপরে আবার পালিয়ে যাওয়া, এই যে পরপর পালিয়ে যাওয়ার বিষয়, এইটা ক্রিয়েট করে সাসপিশন যে কোনো মানুষের মধ্যে, যারা রিজনেবলি বা লজিক্যালি ভাবেন। দুই, রাত্রেবেলা কেন ক্রাইম সিন রিক্রিয়েট করতে যেতে হলো? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড যে রাতটাকে বেছে নিতে হলো? আমরা সাধারণত রাত্রে এই রিক্রিয়েশন করতে যাচ্ছে এমন ঘটনা আমরা সচরাচর দেখতেই পাই না, রাতার হয়ই না। হোয়াট ওয়াজ দ্য রিজন? তাহলে কি অন্য কোনো কারণ ছিল? তাহলে কি এটা পুরোটাই সাজানো ছিল? তাহলে কি পালিয়ে যাওয়ার একটা গল্প বানানো ছিল? এই প্রশ্নগুলো প্রতিটি মানুষের মধ্যে আসছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দায়িত্বে পুলিশ আছে।
আমরা আশা করি তদন্ত নিরপেক্ষ হবে এবং সঠিক তথ্য উঠে আসবে। তা তদন্ত হলেই বোঝা যাবে যে তদন্ত নিরপেক্ষ হলো কিনা। আমাদের মনে যে সাসপেশন গুলো আসছে, যেগুলো যে কোনো রিজনেবল লোকের মাথা আসা উচিত, সেই সাসপেশন গুলোর প্রতিটাকে আনসার করতে করতে তদন্তকারী সংস্থা গেল, নাকি উপরে উপরে জল ঢেলে দিল, তা Okay. আগামী দিন আমরা দেখতে পাবো। শামীম সাহেব, আপনি খুব খ্যাতনামা একজন অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের। আপনাকে চেনা হয় লড়াকু অ্যাডভোকেট বলে। আমার স্পর্ধা মাফ করবেন, কিন্তু আমার কাজ আপনার সাথে আজকে ডেভিলস অ্যাডভোকেট হয়ে আপনাকে কাউন্টার প্রশ্ন করা। অ্যালিবাই কি? এই যে আপনারা একটা অ্যালিগেশন লাগাচ্ছেন, সেই অ্যালিগেশনটা সোজাসুজি আঙুল তুলে স্টেট গভর্নমেন্টের ওপরে এটা বলছে যে খুনের কোনো একটা অ্যাসপেক্ট তারা চাপা দেওয়ার চেষ্টা করছে। তাই জন্য প্রভাস মণ্ডলকে রাত 12টার সময় এনকাউন্টার করা হলো। সবকিছুর অ্যালিবাই থাকে। এটা একটা পেটি ক্রাইম, বড় মাপের ক্রাইম, কিন্তু পেটি ক্রাইম। এর মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই। আপনারাও বলতে পারবেন না যে দুজন ক্রিমিনাল তারা কোনোভাবে বিজেপির সাথে যুক্ত। সুতরাং কেন স্টেট পুলিশ অথবা গভর্নমেন্ট এটাকে ধামাচাপা দিতে চাইবে এবং এনকাউন্টার করবে? দেখুন, প্রথমত আপনি প্রথমেই অ্যালিবাইয়ের প্রশ্ন কেন খুঁজছেন? দ্বিতীয়ত আমার কথাটাকে অভিযোগ হিসেবে ধরছেন কেন? আমি প্রশ্ন করব, আপনার মাথায় এই প্রশ্ন কি আসছে যে যখন একই থানা থেকে দুদিনের মধ্যে দুবার একই কেসে দুজন অভিযুক্ত পালিয়ে যাচ্ছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন কি আপনার মনে কোনো একজন রিজনেবল মানুষ হিসেবে প্রশ্ন আসে যে পুলিশ তার দায়িত্ব পালনে ব্যর্থ হলো কিনা? দুই, যে প্রথম অপরাধী পালিয়ে গেল, বোধহয় যদি যে অভিযোগটি পুলিশের কাছে জমা হয়েছে সেই অভিযোগ যদি দেখবেন সেখানে একজন বিজেপির নেতার নাম ওখানেও জুড়ে দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে তিনি সাহায্য করেছেন এই আগের যে অভিযুক্ত পালিয়ে গেছেন তাকে পালাতে। ফলে যে প্রশ্ন আপনি করছেন, হয়তো বা আপনি অভিযোগপত্রটি না দেখেই করছেন, বা আপনার কাছে সেই তথ্য পৌঁছায়নি। সে বিজেপি নেতার কিন্তু নাম কি? সম্ভবত আমি যদি ভুল না করি শান্তনু বলে একজনের নাম এসছে। শান্তনু মণ্ডল। হ্যাঁ, হতে পারে। তো ফলে মানে সাসপিশনের জন্য যথেষ্ট কারণ আছে। এই বিজেপি নেতা শামীম আপনি সাহেব, যখনই একটা কথা অবশ্যই সবার আগে যত প্রশ্নই করবেন, সেই প্রশ্নের সবসময় একটা কথা মাথায় রাখবেন যে যখন পুলিশের কাস্টাডিতে মারা যাচ্ছে তখন অলওয়েজ ইট ক্রিয়েট সাসপিশন। পুলিশের কাস্টাডিতে যখন মারা যাচ্ছে তখন ইট অলওয়েজ ক্রিয়েট সাসপিশন, এবং এটা পুলিশের দায়িত্ব হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন অনুযায়ী ইমিডিয়েটলি তা হিউম্যান রাইটস কমিশনকে জানানো। কারণ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যখন পুলিশের কাস্টাডিতে মারা যাচ্ছে তখন তা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তখন মানবাধিকার যে অর্গানাইজেশন আছে তাকে এখনো আমরা ইন্ডিপেন্ডেন্ট বলে ধরে নিই। সে কারণেই মানবাধিকার অর্গানাইজেশন তারা ইন্ডিপেন্ডেন্টলি তাকে দেখবে এবং পূর্ণ তদন্ত করবে, নিরপেক্ষ তদন্ত করবে, প্যারালাল। এই কারণেই এই রিপোর্ট জমা করতে হয় মানবাধিকার কমিশনকে উইদিন 24 আওয়ার্স। এবং যে কথা বললাম যে আমাদের সাসপিশন যেটা হওয়ার রিজনেবলনেস আছে, তার পাশাপাশি আমি বললাম যে এন্টায়ার এপিসোডটা তো আমাদের নতুন যে আইন, সেই আইনে যদি সেকশন 176 দেখি, তাহলে দেখবেন বিএনএসএস যেটা আমাদের নতুন ন্যায় সংহিতা করেছে, সেখানে বলাই আছে যে এন্টায়ার সিনটাকে ভিডিওগ্রাফ করতে হবে। তাহলে এই যে থানা থেকে নিয়ে গেলাম, ওইখানে সিন রিক্রিয়েট করতে নিয়ে গেলাম, পুরো এপিসোডটা হবে রেকর্ডেড। তাহলে এই যে রেকর্ডেড ভার্সন, যদি রেকর্ডিং না পাওয়া যায়, যদি রেকর্ডিং না পাওয়া যায়, তাহলে অ্যাডভার্স প্রিজাম্পশন হ্যাজ টু বি ড্রন এগেইনস্ট দ্য পুলিশ দ্যাট ইউ হ্যাভ ডান দিস। দুজনের নাম উঠে আছে, দুজন অফিসার, রনি সরকার আর অর্ঘ্য মণ্ডল। আমি মনে করি না কোনো নিচুতলার অফিসার এই কাজ করার সাহস পাবে যদি না উঁচুতলার অফিসারদের ইনস্ট্রাকশন না থাকে এবং মদত না থাকে। ফলে আমি কারো কোনো অফিসারের নাম নিতে চাই না। তদন্তের বিষয়, তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, সাধারণ মানুষ জানুক। কারণ দিস ইজ এ ক্রাইম এগেইনস্ট সোসাইটি, দিস ইজ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। যদি মারা যায়, সে যদি একজন অপরাধীও হয়, যদি ডাকাত হয়, মার্ডারার হয়,
তাহলেও তার ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, যে জন্য আমি প্রথম দিনই বলেছি যেখানে মব লিঞ্চিং হয়েছে, এইটা আমরা আমাদের দেশে কাম্য নয়। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে সকালবেলা নিয়ে বিকালে খরচ করব, আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন এটা আমার দেশের আইন নয়। আমার দেশের আইন হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে তদন্ত করতে হবে, তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করতে হবে, কোনো সন্দেহ নেই। তার জন্যই বিএনএসএস একটা দ্রুততার সঙ্গে কিভাবে তদন্ত শেষ করা যায়, ট্রায়াল শেষ করা যায়, তার একটা গাইডলাইন ফ্রেম করে দিয়েছে। সেটা মেনেই তদন্ত শেষ হবে, সেটা মেনে ট্রায়াল শেষ হবে। অভিযুক্ত নয়, অপরাধী হিসেবে, কনভিক্ট হিসেবে আমরা দেখতে চাই। আমি এই কথা বারে বারে বলে এসেছি, কিন্তু আমি জানি না মুখ্যমন্ত্রীর কথাতে ইন্সপায়ার্ড হয়ে বা যে কারণেই হোক, এই যে রাতারাতি এনকাউন্টার, এগেন দিস ক্রিয়েট সাসপিশন ইন এনিবডিজ মাইন্ড হু ইজ এ রিজনেবল পারসন। স্বামী সাহেব, আপনি আমাকে খুব কম সময় দিয়েছেন কথা বলার জন্য, তাই জন্য আমার অনেকগুলো প্রশ্ন আছে, ছোট ছোট করে উত্তর দিয়ে যাতে আপনার সময় বাঁচানো যায়। আবারও আমি বলছি, আমাকে বিজেপি পন্থী মিডিয়া বলে লেবেল করবেন না। আজকের কথাবার্তাতে আমার দায়িত্ব হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট হওয়া। দেখুন, আপনি মোটিভ নিয়ে কথা বলছেন যে পুলিশের এই দুজন জুনিয়র লেভেল অফিসার ওপরের ইনস্ট্রাকশন না থাকলে তারা এটা করতে পারে না। ওপরে কার ইনস্ট্রাকশন ছিল? সুতরাং সবকিছু গিয়ে আটঘাট বাজছে একটা পলিটিক্যাল অথরিটির ওপরে। আপনি নাম বলছেন শান্তনু মণ্ডল, সে কোনো নেতা নয়, একজন বিজেপি খুব লোয়ার লেভেলের কর্মী। তাকে বাঁচানোর জন্য একটা সরকার কখনোই এই ভুলটা করবে না যে ভুলের সাহায্যে তারা পাওয়ারে এসছে। আমি অভয়ের কথা বলছি। সুতরাং এটা ভাবা অবিশ্বাস্য যে শান্তনু মণ্ডলকে বাঁচানোর জন্য ফেক এনকাউন্টার করা হবে। আপনি আমার উত্তর চাইছেন? খুঁজে পাচ্ছেন? আপনি আমার উত্তর চাইছেন? প্লিজ। দেখুন, আপনি যতগুলো কথা বললেন, সবগুলো কথার মধ্যে আপনি একটা কনক্লুশন ড্র করছেন। আই থিঙ্ক দিস ইজ নট ইউর জব। আপনি মোটিভ খুঁজে পাচ্ছেন। আমি বলছি যে দিস আর দ্য ফ্যাক্টস, দিস ক্রিয়েট সাসপিশন ইন আওয়ার মাইন্ড। আমি বলছি দিস ইজ দ্য ডিউটি অফ দ্য ইনভেস্টিগেটিং অথরিটি টু ইনভেস্টিগেট ইন্ডিপেন্ডেন্টলি, to remove the suspicion that has been created in our mind. I think I am clear to you. আর এই যে কথাটি বললাম যে লোয়ার লেভেল অফিসার তারা করার সাহস দেখায় না, এটা আমাদের অভিজ্ঞতা যে এই পুলিশের যে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশনটা এমন একটা সিস্টেমে চলে, এরা সবসময় কোনো কাজ, এমনকি লাঠিচার্জ করার আগেও উপরতলার নির্দেশ চায়। আপনি যদি জানেন একটু খোঁজ নেবেন, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। এমনকি যদি কোনো একটা মব ডিসপার্সালের জন্য লাঠিচার্জ করতে হয়, তাহলে তারা হায়ার অথরিটির ইনস্ট্রাকশন নেয়। ফলে হায়ার অথরিটির ইনস্ট্রাকশন ছাড়া পুলিশের নিচু লেভেলের কর্মীরা কোনো কাজই করেন না। whether there was an direction, whether there was any instruction, whether higher officials are involved in it, whether any other political leaders are involved in it, that needs to be investigated by an independent investigating agency. আমি আশা করব যে পুলিশ তদন্ত করছে সরকারের, যারা এনকাউন্টার করে তারপর তদন্ত করতে পারবে না। আমাদের সুপ্রিম কোর্ট বারে বারে এই এনকাউন্টার নিয়ে যেসব জাজমেন্ট দিয়েছেন, সেখানে অবশ্যই একটা সেপারেট ইনভেস্টিগেটিং এজেন্সিকে ইনভলভ করা হয়, হু হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য স্টেট পুলিশ। এইরকম কাউকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হয় যাতে নিরপেক্ষ তদন্ত করা যায়। এখন আমার দেশে সিবিআই, তারাও তাদের পলিটিক্যাল মোটিভের প্রশ্ন আসে। আমাদের রাজ্যে এখন বিজেপি তারাও ক্ষমতায় আসে। ফলে সিবিআই বলুন বা স্টেট পুলিশ বলুন, দুটোই যদি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হয়, তাহলে ইনফ্লুয়েন্স বাই দ্য সেম পলিটিক্যাল পার্টি দ্যাট ইজ কল্ড বিজেপি। ফলে আমরা আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছি, ইটস ডিফিকাল্ট ফর আস আনলেস পিপল আর পুলিশ অথরিটিজ আর ব্রট ফ্রম দ্য আদার স্টেট হ্যাভিং নট কন্ট্রোল বাই বিজেপি। আমার মনে হয় না ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন ইজ রিয়েলি পসিবল। লেট আস সি। আমাদের তো আশা করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার ভরসা রাখতে হবে, যাতে আমরা আগামী দিনে সঠিক তদন্ত পাই, যাতে মানুষের কাছে যে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে তা দূর করা যায়। আর সাধারণ মানুষ এনকাউন্টার নিয়ে তাদের মধ্যে একটা হর্ষ উল্লাস হচ্ছে যে দেখো কি তাড়াতাড়ি
কি ঠিক কি তাড়াতাড়ি, যেটা মমতা পারলো না শুভেন্দু করে দেখালো, শেষ করে দিল। ঠিক এই যদি উল্টোটা কেস হচ্ছে, চলতো, এই যদি ঠিক কেস উল্টোটা চলতো, হচ্ছে, সাধারণ মানুষের মনে ভয় তৈরি হচ্ছে যে পুলিশ যদি মারতে থাকে হুম, তাহলে তো আমরা কেউ সেফ নই। আমি হুম, অ্যাটলিস্ট ব্যক্তি হিসেবে আমি ভয় পাচ্ছি যে যদি পুলিশের কাস্টাডিতে কেউ এনকাউন্টার হয় তাহলে এইটা আমাদের যে কোনো সাধারণ নাগরিকের জন্য ভয়ের। হুম, মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার যা আমরা অর্জন করেছি দীর্ঘ লড়াইয়ের ফলে, হুম। সেই মানবাধিকার যদি লঙ্ঘিত হয় রাষ্ট্র ব্যবস্থার কোনো ইনস্ট্রুমেন্টের হাতে, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। প্রভাস মন্ডলের এনকাউন্টারের পরে তার মা এবং স্ত্রী খুব স্পষ্টভাবে ভিডিও ইন্টারভিউ দিয়েছেন যে তারা এই এনকাউন্টারকে সমর্থন করছেন, কারণ দেখুন সে পাপী। দেখুন দেখুন বিকাশ বাবু এবং আপনি, হুম, প্রভাস মন্ডলের স্ত্রী, মা, সরি, মা, মা, এই এনকাউন্টার হওয়ার আগেও একই মত হুম, দিয়েছিলেন যে হুম, আমার ছেলের যে অভিযোগে অভিযুক্ত হুম, সেই অভিযোগ হুম, একটি মায়ের কোল খালি করেছে। হুম, ফলে আমিও আমার কোল খালি হলে কষ্ট পাবো, কষ্ট হলেও আমি তা হুম, মেনে নেব। আমি এই হুম, অন্যায়কে মানতে পারবো না। আমরা হুম, সবাই সমস্যারে একই কথাই বলছি যে অন্যায়, যে হুম, ধর্ষণ, গণধর্ষণ, যে নৃশংস হুম, গণধর্ষণ হুম, পশ্চিমবঙ্গে হয়ে চলেছে, রাজ্যের হুম, সরকারের রাজনৈতিক দলের পালাবদল হয়েছে, কিন্তু হুম, রাষ্ট্রের ব্যবস্থাপনা কোনো পালাবদল হয়নি। একই হুম, ব্যবস্থাপনা চলছে, একইভাবে আক্রমণ চলছে, একই মানে এই সরকার আসার পরে, বিজেপি সরকার আসার পরে একাধিক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। এবং হুম, আহ, একইভাবেই হয়তো মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিলেন তখন ছোট ঘটনা বলে আহ, আহ, একটা ডিরেকশন নির্দেশ করতেন, কিন্তু হয়তো কোনো মন্তব্য কেউ করেনি, কিন্তু ঘটনা কিন্তু বন্ধ হয়নি, ঘটনা ঘটেই চলেছে। মনে রাখতে হবে পুলিশের দায়িত্ব প্রাইমারিলি টু প্রিভেন্ট কমিশন অফ অফেন্স, যাতে অপরাধ হুম, সংগঠিত না হয় তা নিশ্চিত করা। যদি এরপরও সমাজে অপরাধ আছে, অপরাধ হতে পারে, অপরাধ যদি হয়ে যায় ইমিডিয়েটলি তদন্ত করা। পুলিশ তার বাচ্চা মিসিং খবর পাওয়ার পরও ইমিডিয়েটলি স্টেপস নেয়নি। ফলে আপনি যা আলোচনা করলেন আমি খুশি হতাম যদি এই আলোচনার মধ্যে উঠে আসতো কেন পুলিশ ইমিডিয়েটলি পদক্ষেপ নিলেন না বাচ্চাকে রিকভারি করার জন্য। হয়তো বাচ্চাটাকে জ্যান্ত ফিরে পাওয়া যেত, তাহলে হয়তো সাধারণ মানুষের কনফিডেন্স রেস্টোর হতো। আপনার মাধ্যমে, আপনি একজন সংবাদ মাধ্যমে কাজ করছেন, আপনার মাধ্যমে সাধারণ মানুষের কনফিডেন্স রেস্টোর হতো পুলিশ ব্যবস্থাপনার উপরে, এই রাষ্ট্র ব্যবস্থার উপরে। আমরা আশা করব আমি আপনি একই কাজই করি একসঙ্গে, যাতে রাষ্ট্র ব্যবস্থার উপরে মানুষের কনফিডেন্স রেস্টোর হয়, যাতে রাষ্ট্র ব্যবস্থা আইনের নিরিখে, সংবিধান নিরিখে পরিচালিত হয়। যারা আরিং পুলিশ অফিসার, অপরাধী পুলিশ অফিসার, যাদের কারণে পালিয়ে গেল ওই একজন অপরাধী অভিযুক্ত, যার শামীম সাহেব, কারণে হুম, যার কারণে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি, জনরোষ তৈরি হলো, যার কারণে মব লিঞ্চিং হলো, সেই সব পুলিশ অফিসারদের খুঁজে বার করতে পারলে আসলে মানুষের কনফিডেন্স রেস্টোর করা যাবে। সেদিকে শামীম আমাদের সাহেব, আগাতে হবে। শামীম সাহেব, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ 35 to 40% আন্ডার ক্যাপাসিটিতে কাজ করছে, মানে পুলিশের যত সংখ্যা হওয়া উচিত তার থেকে 35-40% কম সংখ্যা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে সমাজ ব্যবস্থা দেখুন খুব দ্রুত, দেখুন দেখুন খুব দেখুন খুব প্লিজ এই কথা বলবেন না। আমি দেখেছি যখন সমস্যা তৈরি হয় তখন লাখো লাখো র্যাফ নামিয়ে দেওয়া যায়, কিন্তু যখন অভিযোগ করা হয় বাচ্চা মিসিং তখন আর এতগুলো পুলিশ পাওয়া যায় না। এটা আমাদের ব্যবস্থাপনার ত্রুটি, এই ব্যবস্থাপনার ত্রুটিকে মানতে হবে, তবেই আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো। আমার আপনার দুজনের কাজই হচ্ছে সমাজকে আগিয়ে নিয়ে যাওয়া, রাষ্ট্র ব্যবস্থাকে সঠিকভাবে যাতে পরিচালিত করতে পারি সেদিকে সাহায্য করা। আর একটা ওপিনিয়ন খুব স্ট্রংলি মানুষের মধ্যে যাদের সাথে আমরা কথা বলছি, দেখো এনকাউন্টারের ভয়ে ভয়ে উত্তরপ্রদেশে যোগী সরকার ক্রাইম রেট কমিয়ে দিয়েছে, রাইট? অনেক দেশেই এভাবে দাগি আসামিদের শেষ করে দিয়ে সমাজে একটা ভয় সৃষ্টি করা, যাতে কেউ দুবারা এই ধরনের অপরাধ না করে। আমি আহ, আমি আইনের ছাত্র, আমি আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে পারবো না। আমি এনকাউন্টারের পক্ষে নই, আমি মানবাধিকার লঙ্ঘনের পক্ষে নই। আমি স্পষ্ট ভাষায় বললাম, সেটা উত্তরপ্রদেশ করুক, পশ্চিমবঙ্গ করুক, ভারতবর্ষের যে প্রান্ত করুক, আমার কাছে সর্বোচ্চ যে ভারতবর্ষের সংবিধান, এনকাউন্টার নয়। আপনি কি প্রাইভেট, আপনি কি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার কথা ভাবছেন এনকাউন্টার নিয়ে? আমি এখনো ভাবিনি। আমি মনে করি না শুধুমাত্র আইনের দরজায় গিয়ে ঠকঠকান করাই একমাত্র আমাদের কাজ। আমাদের সংবিধান আর্টিকেল 19 অধিকার দিয়েছে, রাস্তায় নেমে প্রতিবাদ করার অধিকার দিয়েছে, সে রাস্তায় হাঁটতে হবে। সেই কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে অ্যারেস্ট করে, সে কথা নিয়েও আমাদের আলোচনা করতে হবে। আমার শেষ প্রশ্ন, সরকারের অভিযোগ সিপিআইএম এর নেতা লায়েক আলী
উস্কানিমূলক ভাষণ দেওয়ার ফলে মুসলিমরা প্রতিবাদ ধর্ষণের করলে পরে অরাজকতা ছড়িয়েছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করেছে। প্লিজ প্লিজ মুসলিম কথা উল্লেখ করবেন না। আমার এই ঘটনার প্রেক্ষিতে আমি ওখানে গিয়ে দেখেছি হিন্দু মুসলিম এত দৃঢ়ভাবে একসঙ্গে জোটবদ্ধভাবে প্রতিবাদ করেছে, জোটবদ্ধভাবে এগিয়ে এসছে মেয়েটিকে রিকভার করার জন্য। আমি এটাই পশ্চিমবঙ্গের আসল নিদর্শন বলে মনে করি, কোনো মুসলিম ভাইয়ের প্রশ্ন নয়। একটা সমাজে অপরাধ হয়েছে, সেই অপরাধ যে করেছে সে অপরাধী, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, তার পরিচয় সে অপরাধী। আর তার কোনো জাত হতে পারে না, অন্য কোনো, তার জাত হচ্ছে সে অপরাধী। সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলিম হতে পারে। কিন্তু এইখানে এই যে রিলিজিয়ানের বেস করে যে ডিভাইড করার চেষ্টা হচ্ছে, তা আমাদের সংবিধানের পরিপন্থী। কিছু রাজনৈতিক দল সেটা করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়তে হবে। আপনাকেও লড়তে হবে, আমাকেও লড়তে হবে। লাইক আলী কেসে তাকে সে গ্রেফতার হতে পারে, তার থেকেও বড় খবর, সুজন বাবুর সাথে আমার 1 ঘন্টা আগে কথা হচ্ছিল যে উনিও ভয় পাচ্ছেন, হয়তো গ্রেফতার হতে পারেন, কারণ একটা নোটিশ। লায়েক আলী, সুজন বাবুরা গ্রেপ্তার হতে পারেন, তার কারণ তারাই প্রতিবাদ করার জন্য সবার আগে রাস্তায় নেমেছেন এবং তাদের প্রতিবাদের জন্য পুলিশ আজকে বিপদের মুখে পড়েছে। পুলিশের কাছে আনসার দিতে পারছে না কেন পালিয়ে গেল, কারণ তারাই প্রশ্ন তুলেছেন কেন পালিয়ে গেল আপনার কাস্টডি থেকে, কেন আপনি পদক্ষেপ নিলেন না দ্রুত রিকভারি করার জন্য। লায়েক আলীরা এই প্রশ্ন তুলেছে বলেই তো লায়েক আলীদের গ্রেপ্তার করতে হবে। আসলে প্রতিবাদের ভাষাকে রুদ্ধ করতে হবে, আসলে ভাষাকে রুদ্ধ করতে হবে। আমার প্রশ্নটা ছিল যে গুন্ডা দমন আইন কি ব্যবহৃত হতে পারে লাইক আলী অথবা সুজন বাবুর বিরুদ্ধে? গুন্ডা দমন আইন যা নিয়ে আসা হয়েছে রিসেন্টলি আমাদের বিধানসভায়, আমি আনার সঙ্গে সঙ্গে আমি বলেছি তা সংবিধান বিরোধী, তা গণতন্ত্র বিরোধী। ফলে এই আইন বাতিল হবে। ফলে এই আইনে যদি প্রয়োগ করেন, আপনি কিভাবে করবেন? 2/3 মেজরিটিতে পাস হয়েছে। আমাদের কোনো আইন যদি সংবিধান বিরোধী হয় তা বাতিল করার জন্য রাস্তাও আছে আর আদালতও আছে। কোর্ট ইউজুয়ালি লেজিসলেচারের উপরে যায় না, সুপ্রিম কোর্টও যে লেজিসলেশন। আমার 25-26 বছরের প্র্যাকটিসে আমরা প্রচুর আইন চ্যালেঞ্জ করে বাতিল করেছি। ফলে আমি আশা করবো যে আপনি আমার ভাষা রাখবেন। অনেক ধন্যবাদ নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। নমস্কার। নমস্কার।